নমস্কার বন্ধুরা, মিউজিক অ্যান্ড ট্রাভেল বাই পিঙ্কি চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই। চলে এসেছি আমার প্রবাসের জীবনের আরেকটি সম্পূর্ণ নতুন ব্লগ নিয়ে। আর যেদিনকের ব্লগ আপনাদের সাথে আমি শেয়ার করছি সেটা ছিল অক্টোবর মাসের ভিডিও। শিকাগোতে আসার পর থেকে আমাদের বড় কোনো জায়গায় ঘুরতে যাওয়া হয়ে ওঠেনি। আসলে এখানে এসে সবকিছু গুছিয়ে ওঠাও হয়ে ওঠেনি, আর আমাদের কাছে গাড়িও ছিল না। সেই জন্য আমাদের গাড়ি কেনার পরে এই প্রথম ছিল আমাদের একটা দূরের ট্রিপ। দূরে বললে হয়তো ভুল হবে, আসলে আমাদের বাড়ি থেকে যেতে লেগেছিল ওই মোটামুটি 1 ঘন্টা মতো। তাই আমরা প্ল্যান করে বেরিয়ে পড়লাম শিকাগো ডাউনটাউন শহরটা ঘুরে দেখব বলে। তাই সকাল সকাল উঠেই সকলে ব্রেকফাস্ট সেরে নিয়ে আমি লেগে পড়লাম লাঞ্চ বানানোর জন্য। লাঞ্চে বানিয়েছিলাম সেদিনকে চিলি চিকেন। ছুটির দিন ছিল আর চটজলদি চিকেনের কিছু প্রিপারেশন বানিয়ে নেওয়ার মতো এই চিলি চিকেনটাই তাড়াতাড়ি হয়ে যায়। আর বাচ্চাদেরও এটা খুবই পছন্দের খাবার, তাই চটজলদি কিছু বানানোর জন্য এটাই প্রথমে মাথায় আসলো। তাই জন্য দিনের আর রাতে যাতে হয়ে যায় এই দুবেলার জন্যই আমি রান্না করে রেখে গেছিলাম। প্রথমে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছিলাম। মাংসটা আমি আগের দিনই রাত্রিবেলা বের করে রেখেছিলাম। আগের দিন বের করে না রাখলে বরফ গলাতে প্রায় অনেকটাই সময় লেগে যেত, আর আমি চিলি চিকেন বানিয়ে উঠতে পারতাম না। রান্না করতে করতে হঠাৎই গাড়ির আওয়াজ পেলাম। বুঝতেই পারলাম ময়লা নামার জন্য গাড়ি এসছে। তাই ছুটে আসলাম ভিডিও করে নেওয়ার জন্য যে আমরা যারা অ্যাপার্টমেন্টে থাকি তাদের ওখানে কিভাবে ময়লা কালেক্ট করা হয়। দূরে ওই যে ব্রাউন কালারের ঘেরা জায়গাটি দেখছেন, ওর ভেতরে একটা বিশাল বড় ডাস্টবিন রাখা রয়েছে। এরকম আরও এই পার্কটির বিভিন্ন জায়গায় আরও ডাস্টবিন রাখা রয়েছে। অ্যাপার্টমেন্টের মানুষেরা তাদের নিজস্ব কাছের ডাস্টবিনটির মধ্যে তাদের ময়লাগুলি গিয়ে ফেলে আসে, আর সপ্তাহে এরকম 2 দিন কি 1 দিন এই সবুজ রঙের যে গাড়িটি দেখতে পাচ্ছেন এরকম গাড়ি আসে আর ময়লা নিয়ে চলে যায়। চলুন বাকি রান্নাটা সেরে ফেলি। দেখছেন তো এখনো পর্যন্ত বরফ ভালো করে কেটে ওঠেনি। সেই সকালে বের করে রেখেছিলাম, এখনো পর্যন্ত বরফ কাটেনি। এখানে গ্রসারি শপগুলোতে এরকম ছাড়ানো রসুন কিনতে পাওয়া যায়। এখান থেকেই 2-4টে রসুন নিয়ে কুচি কুচি করে কেটে নেব। এটা চিলি চিকেন বানানোর সময় একসাথেই পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে সাতলাবো, তাতে টেস্টটা খুবই ভালো হয় চিলি চিকেনের। এবার মাংসটার মধ্যে মিশিয়ে নেব আদা রসুনের পেস্ট, একটা ডিম, সামান্য লবণ, গোলমরিচ আর কর্নফ্লাওয়ার। সব কিছু একসাথে দেওয়ার পরে ভালো করে মেখে নেব। চলুন রান্নাটা চাপিয়ে দিই। ওয়ালমার্ট থেকে যে নতুন কড়াইটা কিনে নিয়ে এসেছিলাম, আজকে সেই কড়াইয়ের মধ্যে চিলি চিকেনটা বানাবো। তো কড়াইয়ের মধ্যে প্রথমে সাদা তেল দিয়ে দিলাম, তারপর ম্যারিনেট করা মাংসটা এক এক করে ভেজে নেব। এই কড়াইটার মধ্যে রান্না করার কারণ ছিল এই কড়াইটা অনেকটাই বড়, তেলটাও কম লাগবে, তার মধ্যে অনেকটাই আমি মাংস ভেজে নিতে পারবো। এই চিলি চিকেন বানানোর সময় এই চিকেন ভাজাটাই বড্ড কঠিন কাজ লাগে জানেন। চিকেনটা ভাজা হয়ে গেলেই কিন্তু চিলি চিকেন বানাতে আর বেশিক্ষণ সময় লাগে না। চিকেনগুলো ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই রসুন কুচিগুলো দিয়ে দিলাম, আর তারপরে ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে একসাথে ভেজে নিলাম। তারপর সামান্য সয়া সস, টমেটো সস ভালো করে মিশিয়ে ওর মধ্যে লবণ মিশিয়ে নিলাম। তারপরে ভাজা চিকেনগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এর মধ্যে একটু আমি সুইট চিলি সসও দেব, কিন্তু এখন সেটা দেব না। পুরোটা বানানো হয়ে যাবার পরে আমার ছোট মেয়ের জন্য একটু চিলি চিকেন উঠিয়ে রেখে সবার শেষে সুইট রেড চিলি সসটা আমি অ্যাড করেছিলাম। এরপর ঝোলটা একটু ফুটে ওঠার পরেই আমি কর্নফ্লাওয়ার গোলা জল ওর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাস আমার চিলি চিকেন বানানো শেষ। এখন
এখন ঘড়িতে প্রায় 1টা মতো বাজে। আমাদের লাঞ্চ সেরে নিয়ে 4 জনে রেডি হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি ডাউনটাউন যাওয়ার উদ্দেশ্যে। বেরোনোর সময় হঠাৎ করে দেখলাম যে গাড়ির চাকাতে হাওয়া অনেক কম আছে, সেই জন্য একটা গ্যাস স্টেশনে দাঁড়ালাম গাড়ির চাকাতে হাওয়া দেওয়ার জন্য। এখানেও সেই সেম সেলফ সার্ভিস, সব কিছু এখানে নিজেকেই করে নিতে হয়। চলুন আমরা বেরিয়ে পড়লাম আবার। আমাদের বাড়ি থেকে শিকাগো ডাউনটাউনের দূরত্ব প্রায় 1 ঘন্টা মতো। 1 ঘন্টা সময় লাগবে, তার থেকে একটু বেশিও সময় লাগতে পারে। ওই 38 মাইলের মতো দেখাচ্ছে ম্যাপে। যেহেতু আমরা বাড়ি থেকে একটু দেরি করেই বেরোলাম, সেই জন্য আমরা পুরো হয়তো শহরটা ঘুরে দেখতে পারবো না। আমরা আসলে যেই সময়টা বেরিয়েছিলাম সেই সময়ের মধ্যে শিকাগোর ডাউনটাউনের মিলেনিয়াম পার্ক আর রিভার সাইডটাই ঘুরে দেখতে পেরেছিলাম। তবে কিন্তু জানেন, ওখানে আপনাকে পুরো জিনিসগুলোই পায়ে হেঁটেই ঘুরে দেখতে হবে, কারণ ওখানে রাস্তার উপরে গাড়ি পার্কিংয়ের কোনো ব্যবস্থাই নেই। ওখানে পার্কিং করতে হলে আপনাকে আন্ডারগ্রাউন্ড পার্কিং করতে হবে, সেটা অবশ্য আপনাকে অনলাইনে বুক করে যেতে হবে। আমরা সেই জন্য অনলাইনে পার্কিং বুক করে গেছিলাম। চলুন আমরা প্রায় পৌঁছে গেছি। ওই যে দূরে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, ওটাই শিকাগো ডাউনটাউন শহর। আর মাত্র 10 মিনিটের মতো সময় দেখাচ্ছে। পার্কিংয়ে গাড়ি রাখার জন্য আপনাকে টাইমিংটা বুক করে, অর্থাৎ কোন সময় থেকে কোন সময় পর্যন্ত আপনি গাড়ি রাখতে চান সেই সময়টা সিলেক্ট করে পে করে তবেই পার্কিং বুক করতে হবে। আমরা ওই 2টো থেকে 8টা পর্যন্ত পার্কিং লট বুক করে রেখেছিলাম। আমাদের ওই পড়েছিল $30 থেকে $35 মতো, ভারতীয় মুদ্রায় ওই 2400 থেকে 2800 টাকার মতো। আর এখানে পার্কিংয়ের মধ্যে প্রায় 2000-এর উপরে গাড়ি রাখার ব্যবস্থা আছে। ঢুকে পড়েছি আমরা পার্কিংয়ের ভেতরে। পুরোটাই জানেন তো আন্ডারগ্রাউন্ড পার্কিং। ঢোকার সময় কিন্তু আপনার মোবাইলের বুকিংটা মেশিনে স্ক্যান করাতে হবে, তাহলে গেট খুলবে আর আপনি পার্কিংয়ে ঢুকতে পারবেন। চলুন, পার্কিংয়ের জায়গা আমরা পেয়ে গেছি। এক্ষেত্রে একটা জিনিস কিন্তু আপনাদের মনে রাখতে হবে, কোন জায়গায় কোন ব্লকে আর কত নম্বরে আপনি গাড়ি পার্ক করছেন সেটা আপনাকে মনে রাখতে হবে অবশ্য করেই, না হলে কিন্তু ফেরার সময় গাড়ি খুঁজে পাওয়া খুবই মুশকিল হয়ে পড়বে। যেহেতু পুরো জায়গাটাই আমাদের কাছে নতুন, তাই এক্সিটটা খুঁজে পাওয়া খুবই মুশকিল হয়ে পড়েছিল আমাদের কাছে। অবশেষে খুঁজে পেয়েছি। তো চলুন উপরে গিয়ে নতুন জায়গাটা এক্সপ্লোর করা যাক। কি সুবিশাল বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন। গাড়ি করে আসার সময় তো অবাক লাগছিলই, আর সামনের থেকে দেখে যেন আরও অবাক লাগছে। আমাদের কলকাতা শহরেও কিন্তু বড় বড় বিল্ডিং আছে, কিন্তু এগুলো তার থেকেও সুবিশাল। এতটাই বিশাল যে সূর্যের আলো পর্যন্ত ভালো করে ঢুকতে পারছে না শহরের মধ্যে। উপরে বেরিয়ে আমরা 4 জনে মিলে কিছু ছবি তুলে নিলাম, তারপরে হাঁটা পথ ধরলাম মিলেনিয়াম পার্কে যাওয়ার জন্য। চলে এসেছি আমরা মিলেনিয়াম পার্কের প্রায় সামনে। এই যে লাইন দেখতে পাচ্ছেন, এটা সিকিউরিটি লাইন। এখানে ব্যাগ চেকিং করে তারপরে মিলেনিয়াম পার্কে ঢুকতে দিচ্ছে। এখানে কিন্তু কোনো এন্ট্রি লাগে না, পুরো পার্কটাই আপনি ফ্রি অফ কস্টে ঘুরতে পারেন। এই মিলেনিয়াম পার্কটি জুলাই মাসে 2004 সালে প্রথমবার ওপেন করা হয়েছিল, আর এটি সকাল 6টা থেকে রাত্রি 11টা পর্যন্ত খোলা থাকে। ভিতরে যাওয়ার সময় এই জায়গাটা এসে হঠাৎ করে থমকে গেলাম। কি অপূর্ব লাগছে দেখুন লাল রঙের ফুলগুলো দেখতে। এতটাই সুন্দর দেখতে লাগছে যেন মনে হচ্ছে কেউ লাল রঙের একটা ফুলের চাদর পেতে রেখেছে। আর এতটাই জায়গাটা সুন্দর যে সবাই এখানে বসে ছবি তুলে নিচ্ছে। তাই আমরাও স্মৃতি হিসাবে কটা ছবি এই সামনে বসে তুলে নিলাম। চলুন ঢুকে পড়েছি আমরা মেন পার্কের ভেতরে। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই পার্কের মূল আকর্ষণ। এটাকে বলা হয় ক্লাউড গেট। এই ক্লাউড গেটটা একজন ইন্ডিয়ান বর্ন ব্রিটিশ আর্টিস্ট দ্বারা নির্মিত। আর এটার আকৃতি অনেকটা কিডনি বিনসের মতো হওয়াতে এটার একটা ডাকনামও রয়েছে, দ্য বিন। এই ক্লাউড গেটের পুরোটাই স্টেনলেস স্টিলের প্লেট দিয়ে তৈরি, আর এতটাই সুন্দরভাবে তৈরি যে পুরো শিকাগো শহরে আকাশ বাতাস পুরো শহরটাকে সুন্দরভাবে রিফ্লেক্ট করছে। এখন আমরা দাঁড়িয়ে আছি ক্লাউড গেটটার ঠিক পেছনের দিকে, আর বিকেলে প্রায় 4টে মতো বাজতে চলেছিল। আর এই সময় সূর্যের পড়ন্ত রোদটা এই বড় বড় বিল্ডিংগুলোর উপর পড়ে চারিদিকে সৌন্দর্য যেন আরো দ্বিগুণ করে তুলছিল।
এখন যে জায়গাটি আমরা দাঁড়িয়ে আছি সেটার নাম হচ্ছে গ্র্যান্ড পার্ক সিম্ফনি অর্কেস্ট্রা। এটি একটি অডিটোরিয়ামের মতো, আর এখানে প্রত্যেক বছর গরমের সময় দ্য গ্র্যান্ড পার্ক মিউজিক ফেস্টিভ্যাল হয়। সেই সময় এখানে বিভিন্ন রকমের পারফরমেন্স অর্গানাইজ করা হয়। আমরা এই দুটো জায়গা দেখে এগিয়ে চললাম পার্কের অপর প্রান্তের দিকে, কারণ আমাদের হাতে আর বেশি সময় ছিল না, আর সন্ধ্যাও প্রায় নেমে এসেছিল। এখনও আমাদের রিভার সাইডটা ঘোরা বাকি ছিল। চলে এসেছি পার্কের আমরা অপর প্রান্তে। তবে এই পার্কটি পুরোটাই ফ্যামিলি পার্কের মতো ছিল, এখানে খুব একটা কিছু দেখার ছিল না। তবে পার্কের এই সাইডটা এসে আমরা ভাবছিলাম একটু ভুলই করেছি, কারণ পার্কের এই সাইডটা পুরোটাই চিলড্রেন্স পার্ক ছিল, আর চিলড্রেন্স পার্ক মানেই বাচ্চাদের আর ধরে রাখা সম্ভব না। তাই আমরা মেয়েদের একটু পার্কের মধ্যে খেলিয়ে নিয়েই আমরা বেরিয়ে পড়লাম মিলেনিয়াম পার্ক থেকে আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। Okay. চলুন, বেরিয়ে পড়েছি আমরা মিলেনিয়াম পার্ক থেকে। এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্য রিভার ওয়াকে। রাস্তাটা ঠিক আমাদের জানা নেই, তাই ওদের বাবা ম্যাপের মধ্যে দেখছে কিভাবে গেলে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। গাড়ি নিয়ে যাওয়ার তো কোনো উপায় নেই, গাড়ি সেই পার্কিংয়ে রেখে দিয়েছি। আমাদের 8টা পর্যন্ত বুকিং আছে, গাড়ি এখন আপাতত ওখানেই থাকবে। পুরো জায়গাটাই আমাদের হেঁটে হেঁটে দেখতে হবে। ঘড়িতে প্রায় 5:30 মতো বাজতে চলেছিল। সূর্যের আলো তখনও ছিল, এই বড় বড় বিল্ডিংগুলোর মধ্যে তখনও সূর্যের আলো পড়ছিল। আর রাস্তার ধারে এই বড় বড় টবগুলোর মধ্যে এত সুন্দর ফুল গাছগুলো লাগানো ছিল, দেখে কি অপূর্ব লাগছে দেখুন। পৌঁছে গেছি আমরা রিভার ওয়াকের কাছে। এই সিঁড়ি দিয়ে নামলেই নিচেই আমরা রিভার ওয়াকের সামনে পৌঁছে যাব। চলে এসেছি আমরা রিভার ওয়াকের সামনে। জায়গাটিতে কিন্তু আমাদের মেন রাস্তা থেকে অনেকটাই নিচে সিঁড়ি দিয়ে নেমে পৌঁছাতে হলো। কি অপূর্ব লাগছে দেখুন জায়গাটা। চারিদিকে বড় বড় বিল্ডিংয়ে ঘেরা, আর মাঝখান থেকে সুবিস্তৃত এই নদীটা বয়ে চলেছে। কি অপূর্ব লাগছে চারিদিকটা দেখতে। আর ছোট বড় প্রচুর মানুষ এখানে বসে আছে, কেউ বা তার পরিবারের সাথে গল্প করছে, আর অনেকে আবার এই বোটের মধ্যে নদীর বুকে ঘুরে বেড়াচ্ছে। এখানে দুরকমভাবে টিকিট কাটা যায় এই বোটগুলোতে চড়ার জন্য। এখানে টিকিট কাউন্টারও আছে, আবার আপনি অনলাইনেও টিকিট বুক করে আসতে পারেন। টিকিটের দাম বিভিন্ন রকমের বোট হিসাবে। এখানে বোট হিসাবে আর আপনি কোন সময় ঘুরতে যান সেই হিসাবেই টিকিট বুক করতে হয়। এখানে $30 থেকে শুরু করে $50-60 পর্যন্ত টিকিট পাওয়া যায়। তবে আমরা অনলাইনেও টিকিট বুক করিনি, আর এখান থেকেও টিকিট বুক করিনি। আমাদের হাতে যেহেতু সময় ছিল না, তাই চারিদিকটা আমরা হেঁটে হেঁটেই ঘুরে দেখেছি। সন্ধ্যা 6টা মতো বেজে গেছিল, আর প্রায় আমাদের হাতে 2 ঘন্টা সময় ছিল। তাই কিছু খেয়ে দিয়ে নিয়ে বাড়ির পথে রওনা দেবো, তাই সিদ্ধান্ত নিয়েছিলাম। আর বাচ্চাগুলো সেই দুপুরবেলা খাওয়ার পরে কিছুই খেয়ে ওঠা হয়নি, ওদের খুব খিদে পেয়ে গিয়েছিল। হাঁটতে হাঁটতে টিকিট কাউন্টারের সামনে এসে পৌঁছালাম। এই যে এখানে লিস্টে লেখা আছে কোন বোট কটার সময় কোথা থেকে ছাড়বে। ঘুরতে ঘুরতে এই বিল্ডিংটার উপরে নজর গেল। এই বিল্ডিংটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোটেল। চলে এসেছি আমরা রিভার সাইড থেকে আবার উপরে রাস্তার দিকে। ওখানে না কোনো ভালো খাবারের দোকান খুঁজে পেলাম না, জানেন তো।
বাচ্চারা বলল ম্যাকডোনাল্ডসে খাবে, তাই জন্য আবার গুগলে দিয়ে ম্যাকডোনাল্ডস খুঁজে বেড়াচ্ছি। প্রায় 10 মিনিটের মতো সময় দেখাচ্ছে গুগলে এখান থেকে ম্যাকডোনাল্ডস পৌঁছাতে। যত সন্ধ্যা বেড়েছে জায়গাটার সৌন্দর্য যেন আরও বেশি বেড়ে গেছে। আর লোকের সমাগম দেখুন, প্রচুর মানুষেরা এখানে ঘুরে বেড়াচ্ছে। আর তারই মাঝে কেউ বা ফটো তুলে, কেউ বা গান গেয়ে, কেউ বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজিয়ে এরকমভাবে টাকা উপার্জন করছে। এখন ঘড়িতে প্রায় 7:30 মতো বাজতে চলেছে। বাচ্চাগুলোকে খাইয়ে নিয়ে আমরা আবার হাঁটা লাগালাম। যাচ্ছি আমরা পার্কিংয়ে। আমাদের গাড়ি যেহেতু 8টা পর্যন্ত বুকিং ছিল, সেজন্য আমাদের 8টার আগেই পার্কিং জোনে পৌঁছাতে হবে। আবারও বেরোনোর সময় বুকিংটাকে স্ক্যান করিয়ে বেরোতে হবে, না হলে এক্সট্রা চার্জেস দিতে হবে। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ততক্ষণে তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আরেকটা নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা আর বাই।